ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নূরের জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন। মেডিকেল বোর্ড গঠন খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। নূরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি। দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। জাতীয় ঐক্য ধরে রাখায় বিএনপির মূল লক্ষ্য বললেন তারেক রহমান। নিরাপদ বাংলাদেশ করতে নির্বাচনের সবার সমর্থন কামনা। পটুয়াখালীতে নদী তীরের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে প্রভাবশালীরা। ঝুঁকিতে সড়ক বাজার বসতবাড়ি, ব্যবস্থা নেওয়ার আহ্বান। আগে কাটছে আওয়ামী লীগ, এখন কাটে বিএনপিতে বাধা দিয়েছি। হাতে আমারে গোলা ফাইনতে মানে আমারে মারবে। ব্রাহ্মণবাড়িয়ায় চালের প্রকল্প থেকে বাদ পড়েছে ধরখার আখাউড়া স্থলবন্দর সড়কের অংশ। প্রকল্পের উদ্দেশ্যে ব্যাহত হওয়ার শঙ্কা। বরিশালের সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। একমত ছাত্র সংগঠনগুলো, অধ্যক্ষের আশ্বাস। এবং প্রথম টি-20তে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে 8 উইকেটের জয় টাইগারদের। 4 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ তাসকিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখনও আশঙ্কামুক্ত নন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে তার চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 1টার দিকে নূরকে ফোন করে খোঁজ নেন তিনি। এ সময় তার উপরে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। ঝর্ণা রায়ের রিপোর্ট। শুক্রবার রাজধানীর বিজয়নগরে হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তার চিকিৎসার মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকালে তার জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার জাহিদ রায়হান। এখানে একটা বোর্ড করা হয়েছে, বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক। ওনার সার্ভিসের ব্যাপারে কোনো সমস্যা নেই, উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত। কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না। নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বেলা 1টার দিকে ফোন করেন তিনি। এ সময় দোষীদের খুঁজে বের করে শাস্তির আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। ঢাকা মেডিকেলে গিয়ে নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিভিন্ন দলের নেতারাও। নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, এমন নির্মম হামলা মানুষ মেনে নেবে না। নূরের উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার জন্য এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। আর এই হামলার দায় সরকার এড়াতে পারে না বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তারা তাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিং এর অপেক্ষা করছিল। সেইখানে এসে কিভাবে পুলিশ এবং যৌথবাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কি কিংবা কারা এই হামলার পেছনে দায়ী, সেটা অবিলম্বে তদন্ত করা দরকার। পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টার অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নুরুল হক নূরকে দেখে এসেছি, তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে। এইভাবে তাকে রক্তাক্ত করবে, এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। এদিকে সন্ধ্যায় নূরকে দেখতে যান জামাতে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির সঙ্গে একমত জানান তিনি। এই ঘটনা পিছনে কোনো দুরভিসন্ধি আছে কিনা এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। সরকার, আমি আশা করি, এটা উদ্ঘাটন করবেন। এরকম ন্যাক্কারজনক কাজ ঘৃণা করি এবং তাদের ব্যাপারে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার আহ্বানও জানান জামাতের এই নেতা। দেশের বাইরে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ। এ সময় ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন এবং 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিও জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট।
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানী বিজয়নগর নিজ কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সংহিত সমাবেশ করে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান বিভিন্ন দলের নেতারা। ভিপি নুরুল হক নূরকে অত্যন্ত পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় রক্তাক্ত করা হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ যে কারণে কর্মকাণ্ড নয় নিষিদ্ধর দাবি তুলেছি, একই দাবিতে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানানোর একটি ভারতীয় পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে জাতীয় পার্টিকে নিয়ে। আমরাও স্পষ্ট করে বলতে চাই, আমার সহযোদ্ধার প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে হলেও এই বাংলাদেশের মাটি থেকে জাতীয় মুনাফেক পার্টির অস্তিত্ব আমরা মুছে ফেলবই। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টির নিষিদ্ধ সহ 3টি দাবি জানান। আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টিকে আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, শুধু 3 দল নিয়ে কোনো আলোচনায় বসতে পারবে না সরকার, সর্বদলীয় জাতীয় বৈঠক করতে হবে। অন্যদিকে 3টা দলকে ঘোষণা দিয়ে 4টা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট। এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে এদেশে গণ অভ্যুত্থান হতো না। ভিপি নূরের উপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা দেশ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুকে দেখতে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একজন জাতীয় রাজনৈতিক নেতার উপর যে হামলা হয়েছে তা প্রতিহিংসামূলক। ডাক্তার জাহিদ বলেন, 5 আগস্টের পর প্রশাসনে যারা ঘাপটি বেড়ে বসে আছে তারাই এই কাজ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নুরুল হক নূরের শারীরিক খোঁজ রাখছেন বলেও জানান তিনি। এই ঘটনায় যারা অসুস্থ হয়েছে তাদের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন তিনি। একজন জাতীয় রাজনৈতিক নেতার প্রতি যে আচরণ এবং এক ধরনের প্রতিহিংসামূলক আচরণ প্রকাশিত হয়েছে কতিপয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, এটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এটি একটি অশ্লীল সংকেত বাংলাদেশের গণতন্ত্রকে সুদূর পরাহত করার দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ। অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করে দল দুটি। নাইম আফসানের রিপোর্ট। শনিবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, স্বৈরাচার ও স্বৈরাচারের দোসররা একই অপরাধে অপরাধী। আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। দীর্ঘদিন দুঃশাসন ছাপিয়ে দিয়েছিল জনগণের উপর, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাজ গড়ে দাঁড় করিয়েছে। আজ তাদের দোসররা কিভাবে আস্ফালন দেখায় জাতীয় জানতে চায় সরকারের। এদিকে বিকেলে বাইতুল মোকাররম জাতীয় জামে মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আহমেদও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানান। আমরা মনে করি দেশকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়ে জায়গায় এখন ষড়যন্ত্র চলমান, কিন্তু আমরা এদেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।
এদিকে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। নূরের উপর হামলাকে নেক্কারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। নূরের উপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন, রক্ত নিয়ে খেলেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি দেখব। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে সরকার। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার বেলা 3:30টা থেকে আলাদাভাবে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। শুক্রবার গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন বিষয়ে শনিবার প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বেশ কয়েকজন উপদেষ্টা। মিটিংয়ে বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। ফেব্রুয়ারি মাঝামাঝিতে নির্বাচন হবে, কোনো শক্তি তা ব্যাহত করতে পারবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব। কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন, বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। জানান, উদ্ভূত পরিস্থিতিতে রোববার দুপুর 3:30টা থেকে আলাদাভাবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে, কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। নুরুল হক নূরের উপর হামলাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তি পুলিশ কনস্টেবল বলেও নিশ্চিত করেন প্রেস সচিব। এটা তদন্ত করা হচ্ছে, আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জাতীয় পার্টি কারো দালালি করে না, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে বলে দাবি করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকারের ওপর হামলা করেনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ হস্তক্ষেপ করেছে। রাজধানীর উত্তরায় জাপা চেয়ারম্যানের বাড়ির সামনে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দাও জানান মহাসচিব। এ সময় আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করে শামীম হায়দার পাটোয়ারি। আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে। একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে। জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল, গঠনতান্ত্রিক রাজনীতি করে, সংবিধান মেনে চলে, নিবন্ধিত দল হিসাবে রাজনীতি করে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 2 দফা হামলায় দলটির 3 তলার কার্যালয়ের নিচতলার একটি অংশ পুড়ে যায়। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে এ হামলা হয়। এ সময় বাইরে থেকে কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং এরপর আগুন দেয় দুর্বৃত্তরা। এর ঘণ্টাখানেক পর দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকের গলি থেকে এসে একদল ব্যক্তি আবারও হামলা চালায় এবং আগুন দেয়। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টির নেতারা।
নিরাপদ বাংলাদেশ করতে আগামী জাতীয় নির্বাচনে সবার সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, সবাই সচেতন থাকলে কোনো অপশক্তি বিভ্রান্তির সুযোগ পাবে না। সবার মাঝে ঐক্য ধরে রাখা বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। আপন উপর রিপোর্ট। শনিবার বিকেলে ময়মনসিংহে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন। শুরুতেই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পরে বক্তব্য রাখেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি। এ সময় আগামী জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে পাহাড় ও সমতলে কোনো বৈষম্য থাকবে না। সবার মধ্যে ঐক্য ধরে রাখাই দলের মূল লক্ষ্য। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে সবার সমর্থন চান তারেক রহমান। সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। সব জাতিগোষ্ঠী মিলে অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। আপন অপু, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মতিঝিলে 2 সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত 10টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে কমলাপুরের রুটের খামার সংলগ্ন বাসার সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হন তারা। হামলাকারীরা ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুল জাহের ভুইয়া আনাসকে রড ও লাঠি দিয়ে মারধর করে। পরে খবর পেয়ে সহকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। এরপর হামলাকারী আলী হোসেন, মামুন আহমেদ, শাহিন আহমেদের বিরুদ্ধে মতিঝিল থানায় অভিযোগ দায়ের করেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কেন এরা কোথা থেকে আসছে, কেন আমাদের উপরে হামলা করলো, আমরা আসলে কিছুই বুঝতে পারি নাই। 7-8 জন ছিল, এর মধ্যে আমরা 3 জনের নাম আমরা পাই। একজনের নাম আলী, আরেকজনের নাম মামুন আহমেদ, আর আরেকজনের নাম শাহিন। আর বাকিদের নাম আমরা এখনো খুঁজে পাই নাই। 3 জন এখানে উপস্থিত ছিলেন, পুলিশ তাদের সাথে কথা বলেছে। আমরা ওনাদেরকে সাথে সাথে বলেছি যে 3 জন এখানে উপস্থিত আমাদের হামলায় জড়িত ছিল, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার বা সে ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। বাংলাদেশ ব্যাংকের পিছনে 2 জন সাংবাদিককে মারধর করা হয়েছে, এই সংক্রান্ত আমরা একটা অভিযোগ পেয়েছি, রিটার্ন অভিযোগ পেয়েছি। আমরা নিয়মিত মামলা রুজু করেছি, পরবর্তী তদন্ত সাপেক্ষে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর মোহাম্মদপুরের বসিলার আরাম মডেল টাউনে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। শনিবার সকালের দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন। বসিলায় ছিনতাইকারী ধরার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ভিড়ের মধ্যে এক যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক পবিত্র কুমার মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও ভাঙা সিএনজি উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীতে রাতের আধারে নদী তীরের মাটি অবৈধভাবে কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। এতে চরম ঝুঁকিতে পড়েছে সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আশেপাশের শতাধিক বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবে মাটি কেটে নেওয়ার নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন।
পটুয়াখালী সদর উপজেলার পালপাড়া বাজার সংলগ্ন এলাকায় রাতের আধারে নদী তীরের মাটি অবৈধভাবে কাটছে স্থানীয় প্রভাবশালীরা। প্রতিদিন গভীর রাতে ভেকু ও ডাম্পারের সাহায্যে বিপুল পরিমাণ মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হয়। এতে নদীর পাড় ধসে যাচ্ছে। সড়ক ও বাজারের অবকাঠামোতে দেখা দিয়েছে ফাটল। মাটি কাটার জন্য স্থানীয় বিএনপি নেতা কামাল হোসেন মৃধাকে দায়ী করেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, মাটি কাটতে বাধা দিলে কামাল মৃধার লোকজন হামলা মামলার হুমকি দেয়। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। এরপর আমরা বেমালা বাধা করছি, হ্যাঁ উপরে আমাকে চাপ সৃষ্টি হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল মৃধা ভাই সে আমাকে ফোন দিচ্ছে। আগে কাটছে আওয়ামী লীগে, এখন কাটে বিএনপিতে। বাধা দিয়েছি হাতে আমারে গোলা ফাইন দিয়ে মানে আমারে মারবে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কামাল মৃধা। এই বিক্রি করছি ওই যারা মাটি কিনে, ওই যে ব্রিক ফিল্ডে, এটা আমার জমি তো রাত্রে নেয়নি, দিনের বেলা কিনেছে। কোনো প্রকার অনুমতি ছাড়া নদী পাড়ের মাটি কাটার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ রেকর্ডিং সম্পত্তি হইলেও সেক্ষেত্রে আমাদের নদীর পাশ থেকে মাটি কাটার বা কোনো একটা ল্যান্ডের সার্ফেস এরিয়া থেকে মাটি কাটার বিধান নেই। বেড়িবাঁধ ঝুঁকিমুক্ত রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডও। আমরা এই বিষয়টা আমাদের যে প্রশাসন আছে তাদের সাথে সমন্বয় করে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। বেড়িবাঁধ রক্ষায় নদীর পাড়ে অবৈধ মাটি কাটা বন্ধে কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দেখতে চান এলাকাবাসী। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প থেকে বাদ পড়েছে ধরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের অংশ। এতে বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া বৃহৎ এই প্রকল্পের মূল উদ্দেশ্যে ব্যাহত হবে বলে অভিমত ব্যবসায়ীদের। এদিকে 2 দফা মেয়াদ বাড়িয়েও পুরো প্রকল্পের নির্মাণ কাজ শেষ না হয় দুর্ভোগ এখন নিত্যসঙ্গী। জেলা প্রশাসক জানান, ব্যবসায়িক সম্প্রসারণের স্বার্থে প্রকল্প থেকে বাতিল হওয়া অংশটুকু সরকারের রাজস্ব খাতের মাধ্যমে নির্মাণের পরিকল্পনায় রাখা যেতে পারে। সহকর্মী মেহেদুনুর পরশের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ভারত বাংলাদেশের আন্তঃদেশীয় বাণিজ্য সম্প্রসারণে 2017 সালে একনেকে অনুমোদিত হয় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত জাতীয় 4 লেন মহাসড়ক প্রকল্পের নির্মাণ কাজ। 3টি প্যাকেজে 2020 সালে নির্মাণ কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। 2023 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে কয়েক দফায় সময় বাড়িয়েও পুরোপুরি শেষ হয়নি কাজ। এরই মাঝে বাকি অংশের কাজ শেষ করতে নতুন করে তৃতীয় দফায় 2027 সালের 30 জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়াতে প্রস্তাব করেছে সংশ্লিষ্টরা। কিন্তু সেই প্রস্তাবনা থেকে বাদ পড়েছে প্যাকেজ 3-এর আওতায় 11.3 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের নির্মাণ কাজ। অথচ বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যেই আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয় বলে অভিমত স্থলবন্দর ব্যবসায়ীদের। নম্বর প্রকল্প 4 লাইন প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি। আর যদি সেটা বন্ধ হয়ে যায় আমাদের 4 লাইন প্রকল্প তো বাস্তবায়নই হলো না। 3 নম্বর প্রজেক্টটা বাতিল হয়ে থাকে, তাহলে আমাদের আখাউড়া আগরতলা যে ব্যবসায়ী সম্প্রসারণ দুই দেশের যে মুখ্য উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যেরই ব্যাহত হয়েছে। এদিকে নির্মাণ সামগ্রী সংকটে প্যাকেজ 2-এর নির্মাণ কাজও চলছে ঢিমে তালে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক চলাচলে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। যেখানে আমরা 20 মিনিটের রাস্তা, এখানে আপনার মনে করেন 1 ঘন্টা সময় লাগে এবং বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এজন্য ভোগান্তির শেষ নাই। বের হইলে 2 ঘন্টা 3 ঘন্টা জ্যামে পড়ে থাকি। প্যাকেজ 3-এর কাজ বাতিল হওয়ার কথা স্বীকার করে প্রকল্প ব্যবস্থাপক জানান, বর্তমানে 2টি প্যাকেজের আওতায় থাকা অবশিষ্ট নির্মাণ কাজ পুরোপুরি শেষ করতে 2 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্যাকেজ 1 এবং 2 এর সার্বিক অগ্রগতি যেহেতু 58%, এই কারণে আমরা 2 বছর মেয়াদ বৃদ্ধি করে প্রস্তাব করেছি, যেটি প্রক্রিয়াধীন রয়েছে এবং সেটি অনুমোদন হয়ে গেলে আশা করি 2 বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। ব্যবসায়িক সম্প্রসারণের স্বার্থে প্রকল্প থেকে বাতিল অংশটুকু সরকারের রাজস্ব খাত থেকে নির্মাণ করার পরিকল্পনায় রাখা যেতে পারে বলে মত জেলা প্রশাসকের। ধরকার থেকে আখাউড়াটা রাস্তাটা যদি মানের হয় এবং সম পর্যায়ে যে পরিমাণ লেন্থ আছে সেরকম হলে আমার মনে হয় যে আসলে ব্যবসায়িক ক্ষেত্রে আরো প্রসারিত বাড়বে। ভারত বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে নেয়া এই প্রকল্পে প্যাকেজ 3 অংশ যুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান স্থানীয় ব্যবসায়ীদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
টেকনাফ সীমান্তের নাফ নদীর জল সীমায় বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। গত 22 দিনে এই নদী থেকে 56 জন জেলেকে ধরে নিয়ে গেছে তারা। নিখোঁজ জেলেদের খোঁজ না মেলায় দিশেহারা তাদের পরিবার। দ্রুত নিখোঁজদের উদ্ধারের দাবি তাদের। সহকর্মী আব্দুর রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হওয়ায় সীমান্ত এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরতে গিয়ে মাঝ নদী থেকে তাদের ট্রলার সহ ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মির সদস্যরা। অনেকেই বলছেন, জীবিকার একমাত্র উৎস মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ায় পরিবারগুলো চরম সংকটে পড়েছে। নিখোঁজ জেলেদের স্বজনরা জানিয়েছেন, এখনো ধরে নিয়ে যাওয়া অনেক জেলের খোঁজ মেলেনি। স্বজনদের দাবি, দ্রুত সরকারি উদ্যোগে তাদের ফেরানোর ব্যবস্থা করা হোক। মাছ মারি আইবার সময় এমনি খাইটের থেকে মগবাজি ধরে নিয়ে গেছে, এখন খবর পাত্রে পাই না। এখন বাড়ি ঘরের মাঝে ফুয়ালা তোলা বিশেষ চিন্তা করতে আছে, মা বাপ বেকুন এখন অসহায় মরতে আছে, না খাই আছে ফুয়ার চিন্তায়। আমি গিয়ে দেয় গত বুধবার দিন কুমারি হবে শনিবার দিন আজ যাবি আজ যাবো দেড় মগবার দড়ি ফেলাবি দড়ি ফেলাই দেড় নিচু এখন আর কোনো খবর না হয়। আজ আমি চাই আর চাইলে বেশি কষ্ট তখন আজ এত আজ আমি যে সমস্ত সাগর স্নান করতে গিয়ে সমস্ত আজ তো ঘরের মাঝে 1 কেজি পর্যন্ত চল নাই। জেলেদের বোটের মালিক বলেন, 15 মিনিটের মাথায় তীরে আসার কথা থাকলেও মাঝপথে গন্তব্য বদলে যায়। ফিশিং করে আইবার সময় মাঝে মাছ সহ মানুষ সহ জেলে সহ ভুটান দিয়ে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখন আর বুড়োর বুট মানুষ সহ জাল সহ ভুটান ফেরত চাই। বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের জলসীমায় এসে জেলেদের ধরে নিয়ে যাওয়ার সাহস নেই আরাকান আর্মির। সীমান্ত নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে বিজিবি কোস্টগার্ড কাজ করছে। বাংলাদেশের জলসীমায় এসে জেলেদেরকে ধরে নেওয়ার কোনো সুযোগ বা সাহস তাদের নাই। আমরা সবসময় সীমান্তে তৎপর। আপনারা জানেন, নাফ নদীতে বিজিবি কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে। নাফ নদী এবং সাগর যে সীমা, আমাদের যে সমুদ্র সীমান্ত রয়েছে, সেখানে কোস্টগার্ড কাজ করছে এবং নাফ নদীতে কিছু অংশে কোস্টগার্ড আছে এবং ম্যাক্সিমাম অংশে আমরা বিজিবি দায়িত্ব পালন করে থাকি এবং সর্ব অবস্থায় আমাদের টহল সেখানে চলতে থাকে। নাফ নদীর জলসীমায় আরাকান আর্মির এই তৎপরতা সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিকে দিন দিন জটিল করে তুলছে। এনআই নাহিদ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাকসু নির্বাচনের হাওয়া বাইতে শুরু করেছে পুরো দেশ জুড়ে। দাবি উঠেছে প্রায় 2 যুগ ধরে বন্ধ বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনের। শিক্ষার্থীরা বলছে, দক্ষিণাঞ্চলের ইতিহাসের সাথে জড়িত এই প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন না হয় প্রায় 30,000 শিক্ষার্থী অধিকার বঞ্চিত হচ্ছেন। তাদের সাথে একমত ছাত্র সংগঠনগুলো। বাকসুর সাবেক নেতারা বলছেন, সৎ, দক্ষ, নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী গড়তে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। আর দ্রুত বাকসু নির্বাচনের কথা জানান কলেজ অধ্যক্ষ। শাকিল মাহমুদের রিপোর্ট। নানা সমস্যায় জর্জরিত দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বিএম কলেজ। সমস্যা সমাধানে কখনো ক্যাম্পাসে, আবার কখনো শিক্ষার্থীরা নামেন রাজপথে। এতে প্রায় 30,000 শিক্ষার্থীর একাডেমিক ক্ষতির পাশাপাশি পড়তে হচ্ছে দুর্ভোগে। সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় নতুন করে ভাবছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একমাত্রই একটা পন্থা কিন্তু ছাত্র সংসদ বা বাকসু নির্বাচন। 2002 সালে শুনেছি যে বিএম কলেজেও বাকসু নির্বাচন হয়েছে, কিন্তু আমরা আসার পর সেটা আর কখনোই দেখিনি। 1889 সালে বরিশাল বিএম কলেজ প্রতিষ্ঠার পর বাকসু গঠিত হয় 1952-53 সেশনে। 1894 সালে বাকসুর নির্বাচিত জিএস আক্তারুজ্জামান শামীম জানান, প্রায় 2 যুগের বেশি সময়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সৎ, দক্ষ, নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী গড়ে উঠছে না। ছাত্র জনতার নেতৃত্বেই এই দেশে একটা অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদ বিদায় নিয়েছে। এখন ছাত্র রাজনীতিকে তার পূর্বের গৌরবের জায়গায় ফিরিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের দাবি পূরণে বাকসুর বিকল্প নেই বলে জানান ছাত্র সংগঠনগুলোর নেতারা। দীর্ঘ সময় এই যে ছাত্র সংসদগুলো অকার্যকর থাকায় ছাত্র রাজনীতিতে এটা একটা প্রভাব পড়েছে। রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। বাকসু নির্বাচনের
হওয়ার পরে এইখানে যে মাদকের আড্ডা সহ নানা ধরনের অনিয়ম চলে এগুলো যেন আমরা দূর করতে পারি। নিরাপদ ক্যাম্পাস নির্মাণে দ্রুত বাক্স নির্বাচন দেবার কথা জানান কলেজ অধ্যক্ষ। দেশব্যাপী ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে, তা আমরা খুব পজিটিভলি চিন্তা করছি যাতে দ্রুত সময় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া যায়। সবশেষ 2017 সালের ফেব্রুয়ারিতে ছাত্রমোর্চার বিএম কলেজ শাখা বাক্স নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেছিল। অদৃশ্য কারণে এই আন্দোলনে কোনো সুফল মেলেনি। ডাকসু নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে পুরো বাংলাদেশ জুড়ে। দাবি উঠেছে 2 যুগেও ভোট না হওয়া বাক্স নির্বাচনের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাক্স নির্বাচন হলে দক্ষিণাঞ্চল জুড়ে যে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছিল তা কাটতে শুরু করবে। শাকিল মাহমুদ, দেশটি।